2 মাসের রুদ্ধশ্বাস অপেক্ষা, তাই শেষ বিকেলে আবেগের জোয়ারে যেন ভেসে যাচ্ছিল কর্ণফুলীর পাড়। মঙ্গলবার বিকেল 4টার পরপরই 23 নাবিককে বহনকারী জাহাজ এমভি জাহানমণি 3 কুতুবদিয়া থেকে পৌঁছায় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে। এ সময় দীর্ঘদিন পর অপেক্ষমান স্বজনদের দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিকরা। পরে নেমে এলে স্বজনদের আলিঙ্গনে সবার চোখেই ছিল আনন্দ অশ্রু। সব নাবিকের কণ্ঠেই ছিল দেশে ফিরতে পারার আনন্দ আর কৃতজ্ঞতা। প্রতিটি ক্ষণে প্রাণ শঙ্কায় থেকে এমন ফেরাকে দ্বিতীয় জীবন উল্লেখ করে নাবিকরা বলেন, এভাবে স্বজনদের দেখা পাবেন কখনো কল্পনাই করেননি তারা। তো আমাদের সবাই সুস্থ আছে, অক্ষত আছে, তো আল্লাহর দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। দেশবাসীর প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। প্রিয়জন দূর জনপদের সাগরে জিম্মি, দেশে প্রতিটি মুহূর্ত কেটেছে অজানা শঙ্কায়, তাই দীর্ঘদিন পর কাছে পেয়ে স্বস্তি ছিল স্বজনদের চোখে মুখে। আমরা আজই ঈদ সেলিব্রেশন করতেছি, কালকে ছাত্রাত সেলিব্রেশন করছি। হারানো ধন ফিরে পাওয়া যেরকম এরকম, আপনি মনে করেন যে কোটি টাকা হারাই গেছে, ওটা হচ্ছে আপনি ফিরে পাইবেন, তখন মনে করেন আপনি কিরকম লাগবে। অনেকটা বিরচিতভাবেই নাবিকদের বরণ করেন মালিক প্রতিষ্ঠান কেএসআরএম ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা, ছিলেন সিটি মেয়রও। সত্যি কথা বলতে আজকে আমাদের সবচেয়ে বড় খুশির দিন, এই জন্য যে আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের নাবিকদেরকে সুস্থ শরীরে স্বাভাবিকভাবে এবং প্রফুল্ল চিত্তে ফিরিয়ে আনার। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, যারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদেরকে হেল্প করেছেন, এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিপিং মিনিস্টার, ডিজি শিপিং, সবার কাছে আসলে আমার মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। বরণ অনুষ্ঠান শেষে স্বজনদের সাথে এক বুক আনন্দ আর স্বস্তি নিয়ে নিজ নিজ বাড়ি ফেরেন 23 নাবিক, যারা গত 12 মার্চ সোমালিয়ায় পড়েন জলদস্যুদের কবলে। এর 33 দিন পর মুক্তি পান 13 এপ্রিল। এরপর আরও 1 মাস সাগর যাত্রা শেষে ফিরেছেন দেশে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। কোথাও শুধু ফেলে রাখা হয়েছে বালু, কোথাও আবার ইটের সুরকি ফেললেও সমান করা হয়নি। এভাবে অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। 2022-23 অর্থবছরে খুলনা নগরীর 33টি সড়ক সংস্কারের জন্য কাজ পায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান, যা শেষ হওয়ার কথা ছিল গেল বছর। একই অবস্থা আরেকটি প্রকল্পের আওতায় 13টি সড়কের। চলতি বছরের প্রথম দিকে শুরু হয় আরও 40টি সড়কের সংস্কার কাজ। এগুলো আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও গতি নেই। এতে ভোগান্তিতে নগরবাসী। রিক্সা গাড়ি চলতে পারে না ঠিক মতন, উঁচু নিচু রয়েছে, কোথাও গর্ত ভাঙ্গাচোরা, হাঁটা যায় না, লোকের রাস্তায় পড়ে রয়েছে 2-3 বছর, এরা কোনো কাজই করে না। বর্ষার আগে সব সড়ক সংস্কার শেষ না হলে ভোগান্তির মাত্রা বহুগুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কাজে ধীরগতির জন্য ঠিকাদারদের গাফিলতি ও সিটি কর্পোরেশনের তদারকির অভাবকে দুষছেন স্থানীয়রা। রূপসার থেকে কবরখানা পর্যন্ত আগামাথা জায়গা সব ভাঙাচোরা, গানা কন্দ। একটা বাচ্চা নিয়ে হাঁটে স্কুলে যাওয়ার সময় নেই, যাতে পারে না। আর আল্লাহ তাআলা যদি এই তোরা বৃষ্টি আসতেছে, কি কঠিন ভয়াবহ অবস্থা একমাত্র এই এলাকার লোক ছাড়া কেউ জানে না। আমরা তো কাজ করতে চাই, আমরা ঠিকাদার প্রতিনিধি যারা, আমরা ঠিকাদারি যে আমাদের প্রতিষ্ঠান কাজ করছে তারা চেষ্টা করতেছে। এখন সোয়ারেজের কাজটির গতিটা একটু যদি বৃদ্ধি পেত, তাহলে আমরা বর্ষার আগেই ম্যাক্সিমাম রাস্তার কাজগুলো শেষ করে দিতে পারতাম। ওয়াসার খোঁড়াখুড়ির জন্য অনেক সড়কে কাজ বন্ধ রয়েছে বলে দাবি খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর। ওয়াসার এই সুয়েরেজ লাইনের কাজের জন্য মূলত আমরা ওই কাজগুলো আসলে বন্ধ করে রেখেছি। তো ইতিমধ্যেই বেশ কিছু রাস্তা ওয়াসার শেষ হয়ে গিয়েছে। 2 মাসের ভিতরে অন্তত যে শহরের যে খারাপ অংশগুলো আছে, রাস্তার চলাচল অযোগ্য রাস্তাগুলো চলাচল যোগ্য করে দেওয়া সম্ভব হবে। খুলনা নগরীর 86টি সড়ক সংস্কারে খরচ ধরা হয়েছে 132 কোটি টাকা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। হবিগঞ্জের বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয় 2016 সালে। পরের বছর শুরু হয় অবকাঠামো উন্নয়নের কাজ। 5 বছর পর সময় মতো শেষও হয় নির্মাণ কাজ, যেখানে ইয়ার্ড, ওজন মাপার যন্ত্রসহ রাখা হয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা।
তারপরও চালু করা যায়নি বন্দরটি। বাংলাদেশের যে সীমানার ভিতরে অনেকটাই মোটামুটি কমপ্লিট, কিন্তু ভারতের সীমান্তবর্তীতে কোনো কিছুই হয় নাই। এদিকে যদি আমাদের শুরু হয়ে যায় তাহলে আমাদের যে ক্যারিং খরচ, সেই ক্যারিং খরচ থেকে অত্যন্ত বেঁচে যাব এবং আমাদের ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি ভালো হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব দ্রুত ইন্ডিয়া সরকারের সাথে আলোচনা করে ইন্ডিয়ার প্রশ্নে স্থলবন্দরটি চালু করার জন্য। ব্যবসায়ীরা বলছেন, অপর পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া এলাকায় এখন পর্যন্ত কোনো শুল্ক স্টেশন হয়নি। এ নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই প্রশাসনের কাছে। আর যদি দুই দিক কমপ্লিট হয়ে যায় তাহলে স্থলবন্দরে ব্যবসা বাণিজ্য শুরু হবে, আর ব্যবসা বাণিজ্য শুরু হলে কিনা অর্থনৈতিক চাঞ্চল্যতা সৃষ্টি হবে। জমি অধিগ্রহণ করছে, এখনো খাস ধরে নাই। এদের রানিং বর্তমানে নির্বাচন চলতেছে, ভারতের সংসদ নির্বাচন চলতেছে। তারা বললো যে নির্বাচনের পরে শুরু হবে। স্থানীয় কি কি প্রবলেম আছে আমরা সেগুলো আইডেন্টিফাই করে মন্ত্রণালয়কে অবহিত করব। আশা করছি আমরা পরবর্তীতে খুব কম সময়ের মধ্যে হয়তো আন্তঃমন্ত্রণালয় বা আন্তদেশীয় সমঝোতার মাধ্যমে সেটি হয়তো আলোর মুখ দেখবে। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় বাল্লা স্থলবন্দরটি নির্মাণে খরচ হয় প্রায় ৪৯ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একে তো নির্বাচনের বছর, তার উপর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা, তাই এখন শ্যাম রাখি নাকি কুল রাখি অবস্থা বাইডেনের। ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরও এটি বন্ধে ইসরায়েলকে চূড়ান্ত চাপ দিতে পারছে না যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো তো বটেই, নজিরবিহীন বিক্ষোভের জোয়ার আছড়ে পড়েছে গোটা বিশ্বের শিক্ষাঙ্গনে। পরিস্থিতির নাজুকতায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে। গাজায় বেশিরভাগ মানুষের আশ্রয় হয়েছে উপত্যকার দক্ষিণের ছোট্ট এলাকা রাফায়। ইসরায়েল এখানেও গণহত্যা চালাতে পুরো দমে প্রস্তুত। এরই মধ্যে সীমিত পরিসরে বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে তারা। মুখরক্ষায় এরই মধ্যে অস্ত্রের একটি চালান আটকে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কিছু চালানেরও একই ভবিষ্যৎ হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN, যার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও। তবে যুক্তরাষ্ট্রের এসব ছেলে ভুলানো পদক্ষেপে গাজায় আগ্রাসনের চিত্র কতটুকু বদলাচ্ছে? সরল উত্তর হলো, প্রতিদিনই হত্যা করা হচ্ছে ডজন ডজন ফিলিস্তিনিকে। রাফায় হামলার হুঁশিয়ারি দিয়ে গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে জায়নবাদীরা। এই তাণ্ডবের যৎসামান্য খবর আল জাজিরা সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমেই কেবল মিলছে। বাকি বড় বড় সব সংবাদ মাধ্যম জুড়ে কেবলই কথার ফুলছুরি, আর নেক্কারজনকভাবে প্রায় অনুপস্থিত বিবিসিতে। বাইডেন কেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারছে না? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে যে দানব তৈরি হয়েছে, সে প্রশাসন তার নিজ দেশের মানুষের কথাই শুনছে না। আইনিভাবেও অনেকটা বাধা ওয়াশিংটনের। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার সময়ের চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাবে ইসরায়েল। নেতানিয়াহুকে আটকাতে হলে এসব চুক্তি থেকে বের হতে হবে বাইডেনকে, যা মার্কিন প্রতিরক্ষা খাতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে দুদেশের বাণিজ্যে, যার পরিমাণ $50 বিলিয়ন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 69% দিয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে $3,9,50,000 তহবিল দিয়েছিল ইসরায়েলপন্থী বিভিন্ন গ্রুপ, যার 63% পেয়েছে ডেমোক্রেটরা। মিলা খন্দকার, চ্যানেল 24। জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। তাই বুক ভরা আশা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। কিন্তু সেই আশার গুড়ে বালি, কারণ জালে একেবারে আটকাচ্ছে না মাছ। আর যে 2-4টা ইলিশ ধরা পড়ছে তা বিক্রি করে লাভ তো দূরের কথা, নৌকার তেল খরচও উঠছে না বলে জানান জেলেরা। 1500 টাকা তেল লই যায়, মাছ পায় 800 টাকার। বাকি যুগেরও দিতে পারি না, আমরা অন্য দিতে যাই না, বয়া আছি। মাছের লগে আর আমাকে তেলের টাকা লাগে, বাকি লগে কোনো ফত্তা মিলে না। মাছ পাই 2-3 হাজার টাকার, তেলের দোকানে লাগে 4-5 হাজার টাকা। যে কোনো মাছ নাই ভাই, আমাদের চলাফেরা বলতে খুব কষ্ট হইতেছে, আমরা কোনো খাওয়া দাওয়া করতেছি না। মৌসুমের এই সময়টাতে ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে ওঠে ভোলার মেঘনা পাড়ের অর্ধশতাধিক ছোট বড় মাছঘাট। কিন্তু সেখানে এখন শুনশান নীরবতা, খালি পড়ে আছে মাছের বাক্স। অলস সময় পার করছেন আড়তদাররা।
তুলনামূলক মাছ হয় নাই, যেগুলো সংখ্যার ভিতরে আছে মাছ, তারা ধারধারা করে নদীর নামছে, মাছ পায় না। আশাবাদী ছিল আমাদের নদীতে মাছ থাকবো, যে পরিমাণ মাছ থাকবো, কিন্তু ওই পরিমাণ মাছ নাই। এই বিধায় ঘাটে মাছের দাম বাড়তি। মাছের এমন খরাদশার কারণ কি? মৎস্য অধিদপ্তর বলছে তীব্র তাপদাহ আর অনাবৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে লবণাক্ততা। ফলে গভীর জলাশয়ের খোঁজে সাগরমুখী হচ্ছে মাছ, আর তাই ধরা পড়ছে না জেলেদের জালে। ইলিশ অভয়াশ্রম, সেখানে ছোট মাছগুলো আশ্রয় গ্রহণ করে। ছোট মাছগুলো সাগরে এখন চলে গেছে আমাদের ইলিশ অভয়াশ্রম বাস্তবায়নের ফলে, যার জন্য এখন নদীতে ইলিশের কিছুটা ঘাটতি রয়েছে। এবং একই সাথে এই বছর এখন পর্যন্ত বর্ষা এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। এই কম হওয়ার কারণে সাগরের লোনা পানিটা এখন বেশি প্রবেশ করছে, যার জন্য মাছ যে ডিম পাড়তে আসে সেই ডিম পাড়তে আসার হারটা খুবই কম, যার জন্য আমাদের বর্তমান জেলেরা ইলিশ খুব কম পাচ্ছে। চলতি বছর জেলায় 1,92,000 টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকার বিরোধী চলমান আন্দোলন ও সমসাময়িক রাজনীতি নিয়ে গণ অধিকার পরিষদের একাংশ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কারো উপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে কারো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দাবি করেন, বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ। টবের মধ্যে সাজানো ফুল গাছ, পানির অভাব পড়লে এই গাছটা শুকিয়ে যায়। সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে, আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না। শুধু সাধারণ জনগণ নয়, ক্ষমতাসীন দলের লোকজনও চলমান ভোট বর্জন করেছে বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সব অপেক্ষা আর নাটকের অবসান। 19তম দেশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করল বাংলাদেশ। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সেরা 15 জনের নাম জানিয়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস। দলে চমক থাকবে না জানাই ছিল। 3 ওপেনার ও অলরাউন্ডার সাকিব সহ স্কোয়াডে 8 ব্যাটার। সাকিব, মেহেদী, রিশাদের সঙ্গে স্পিন অ্যাটাকে তানভীর ইসলাম, পেসে তাসকিন, মুস্তাফিজ শরীফুলের সঙ্গী তানজিম সাকিব, রিজার্ভ হাসান মাহমুদ ও আফিফ হোসেন। এর মধ্যে প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিম সাকিব। সব ছাপিয়ে একটা প্রশ্ন উঠেছে বারবার, কেন নেই সাইফুদ্দিন? তানজিম সাকিবের এগিয়ে থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড, অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। ইনজুরি নিয়েও আছেন তাসকিন আহমেদ, দলের সহ অধিনায়কও তিনি। তবে কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন এই পেসার তা নিশ্চিত নয়। তবু দলের অন্যতম সেরা পেসারকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে না বিসিবি। তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং যদি রিপ্লেস করতে হয়, সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ, বাট বিট আনফর্চুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই। টানা অফ ফর্মের পরও লিটন দাসের উপর আস্থা, বিকল্প না থাকায় 4 স্পিনার নেয়া কন্ডিশন বিবেচনায়, যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত, ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি। শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে 2টো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন।
সেরা দল বাছাইয়ের দাবি করলেও পারফরমেন্স নিয়ে চিন্তিত প্রধান নির্বাচক। নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেসড হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। বিশ্বকাপ স্কোয়াডে নেই বড় চমক, 15 স্বপ্ন সারথীকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে। জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নেয়া এই পেসারের বাদ পড়াকে অবশ্য স্বাগত জানিয়েছে সাবেক প্রধান নির্বাচক। এখানে ডেথ ওভারের কথা বলেছে। ডেথ ওভার কিন্তু আমাদের সব বোলাররা কিন্তু স্ট্রাগল করে এখানে অলমোস্ট এটা করে, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড অফ বোলিং আমাদের এখন এখানে কিন্তু সবার ক্যাপাবিলিটি আছে ভালো করার, এবং যেহেতু 4টা সিম বোলার নিতে হবে ওখানে এই জন্য চিন্তা ভাবনা করে সাইফুদ্দিনকে অফ করেছে। ইনজুরির কারণে তাসকিনের স্কোয়াডে থাকা নিয়ে ধোঁয়াশা ছিল। ডানহাতি পেসার এখন সহ অধিনায়ক। যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিনকে বিশ্রাম দেওয়ার পরামর্শ। সামনে যেটা ইউএসএর সাথে খেলা আছে এখানে হয়তো স্কিপ করাতে পারে। অলরাউন্ডার মুসাদ্দেককে রিজার্ভ বেঞ্চে দেখতে চেয়েছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আরেক সাবেক অধিনায়ক রাকিবুল হাসানের মতে তাইজুল ইসলামের শূন্যতা ভোগাতে পারে টাইগারদের। তাইজুল ইজ এন অর্থোডক্স লেফট আর্ম স্পিনার, রাইট আর্ম ব্যাটসম্যানের এগেনস্ট এ বগি বোলার। আপনি ক্রিকেটে যদি অপোনেন্টের উইকেট নিতে না পারেন আপনি বিপদে আছেন, সেটা টি20 হোক, 50 ওভার হোক, টেস্ট ম্যাচ হোক। তো মুসাদ্দিককে চিন্তা করা যেহেতু রিজার্ভে কারো ইঞ্জুরি হলে এক্সট্রা ব্যাটসম্যান কাম একটা অলরাউন্ডার যদি চিন্তা ভাবনা করতো মুসাদ্দিকের কথাটা এখানে রাখা যেত। অফর্মে থাকা লিটন দাস টিকে যাওয়ায় অবাক হচ্ছেন না ক্রিকেট বিশ্লেষকরা, তবে মনের যত্ন নেয়ার পরামর্শ। তার মেন্টাল ফিটনেস নিয়ে মনে হচ্ছে, স্কিলে, তার টেকনিকে একটা প্রবলেম হচ্ছে। ব্যাটিংয়ের সময় তার ব্যাট খুব কুইক সামনে চলে আসতেছে প্যাডের, সে স্ট্রেট ড্রাইভ খেলতে যায়। যখনই নাকি আর নিউ বল তখন বল সুইং করে, ওই সময় দেখবেন সে এবং শান্ত একই সমস্যায় আছে। বিশ্বমঞ্চে টাইগারদের ম্যাচ বাই ম্যাচ খেলার কথা বলেছেন সাবেক 2 অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরুর প্রত্যাশা মিনহাজুল রাকিবুলদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক। এরপর সরাসরি দূতাবাসে যান লু। সেখান থেকে দুপুরের পর গুলশান 2-এ পিটার হাসের বাসায় আসেন তিনি। এক বৈঠকে অংশ নেন শিশু সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সাথে। ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, জলবায়ু কর্মী সোহানুর রহমান ও শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের 2 জন সদস্য জানান আলোচনায় গুরুত্ব পেয়েছে নির্বাচন পরবর্তী রাজনীতি সহ শ্রম অধিকারের মতো বিষয়গুলো। জানান বাংলাদেশের শিশু সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যার নিন্দা জানানো হয় বৈঠকে। খুবই জেনারেল আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে, তার মধ্যে শ্রম সংক্রান্ত বিষয় হচ্ছে লেবার রিফর্ম নিয়ে উনি জানতে চেয়েছে। এখানে প্যালেস্টাইনের মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু আমি জলবায়ু নিয়ে কথা বলেছি তাই এটা আমি এখানে বলতে চাচ্ছি। রাতের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।